আর তারপর 1974-এ হয় দীনেন গুপ্তে, যেটা আমরা জানি কারা কি করেছে। তো আবার তার 1974-এ হয়েছিল, আবার 50 বছর পরে। হ্যাঁ, ঋতুপর্ণা যদি দেবী চৌধুরানী হতো, এইটা হয়তো 20 বছর আগে হলে ভাবতে পারতাম। তো প্যান ইন্ডিয়াতে করছে এবং অনেকগুলো ল্যাঙ্গুয়েজে করছে। কটা ল্যাঙ্গুয়েজে? নমস্কার, নিবেদিতা অনলাইনে আপনাদের স্বাগত। আমি নিবেদিতা দে। আমি আজকে এসে পড়েছি শুভ্রজিৎ মিত্রর বাড়িতে, 18 তলার ওপরে টালিগঞ্জে। বিউটিফুল বাড়ি, খোলামেলা, সুন্দর। আর ও নিজে তরুণ, গুড লুকিং, হ্যান্ডসাম, এত টল এবং একজন সিঙ্গেল, এত সুন্দর একজন পরিচালক। তো আমরা ওর সঙ্গে আজকে গল্প টল্প করবো, দেখি কি একটা বেরিয়ে আসে। পরিচালনায় কিছুদিনের মধ্যেই দেবী চৌধুরানী রিলিজ করবে, তার আগেও ওর কিছু কাহিনী আছে, সেগুলো নিয়ে গল্প করব এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। বাড়িতে স্বাগত নিবেদিতা দি। থ্যাংক ইউ। তোমার বাড়িটা খুব সুন্দর, এত 18 তলার ওপরে, এত সুন্দর খোলামেলা হাওয়া দিচ্ছে বাড়ি। তো তোমরা কে কে থাকো বাড়িতে? আমি আর মা। আমি আর মা। আচ্ছা, বাবা 2018-তে মারা গেছেন। আচ্ছা, আমার অরিজিনাল বাড়ি আমাদের হচ্ছে বউবাজারে, ওখানে আমাদের 300 বছরের বাড়ি। তো মানে তুমি এই টালিগঞ্জে যে থাকো, তোমার বেসিক বাড়িটা বউবাজারে? আমাদের বাড়ি বউবাজারে, হ্যাঁ। আচ্ছা, এই কাজের সুবিধার জন্য 2013 থেকে, মানে 11 বছর হলো টালিগঞ্জে রয়েছে। তো এখানে শিফট করে যাই, আমি বাবা মা শিফট করি। তাহলে এটা তোমার এই দেবী চৌধুরানীটা কত নম্বর দেবী চৌধুরানী হচ্ছে? বাংলাতে এটা সিনেমা হিসেবে এটা 4 নম্বর। মানে সত্যজিৎ রায়টা যেটা করেননি, মানে ওটা প্রথম না। না, এর আগে ছিল 1931 সালে, যেটা ছিল নির্বাক চলচ্চিত্র। আচ্ছা, তো ওটার ডিরেক্টর ছিলেন প্রিয়নাথ গাঙ্গুলি, আর অভিনয় করেছিলেন নরেশ মিত্র, কার্তিক দেব, কার্তিক রায়, ননী দেবী, অনুপমা দেবী এবং প্রমুখ। ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, দেবব্রত বিশ্বাস এতে গান গেয়েছিল। ও আচ্ছা, হ্যাঁ, এটা ওই সারেগামার থেকে বোধহয় বেরিয়েছিল, সারেগামার ওয়েবসাইটে গানটা পাওয়া যায়। আচ্ছা, নির্বাকে যেটা পরেরটাতে গেছিলেন দেবব্রত বিশ্বাস। দ্বিতীয়বার দেবী চৌধুরানী হয় 1949-এ সুমিত্রা দেবী নাম ভূমিকা অভিনয় করেন। আচ্ছা, ছবি বিশ্বাস করেন ভবানী পাঠকের ভূমিকা, আর নীতিশ মুখার্জি করেন হরবল্লভ রায়ের চরিত্র। আচ্ছা, আর প্রদীপ কুমার করেন ব্রজেশ্বর। আচ্ছা, আর তারপর 1974-এ হয় দীনেন গুপ্তে, যেটা আমরা জানি কারা কি করেছে। তো আবার তার 1974-এ হয়েছিল, আবার 50 বছর পরে। তো দীনেন গুপ্তের মেয়ে, হ্যাঁ, সোনালী দি, মানে সোনালী গুপ্ত, তো উনি একটা তোমার জন্য একটা মেসেজ দিয়েছেন, সেটা তুমি দেখো। একটা প্রশ্ন জানতে চেয়েছেন। আমার নতুন পরিচালক শুভ্রজিৎকে নমস্কার। আমি পরিচালক দীনেন গুপ্তর কন্যা সোনালী গুপ্ত। আমি বাবা যখন দেবী চৌধুরানীটা করেন সুচিত্রা সেনকে নিয়ে, বিহাইন্ড দ্য সিন বাবার সঙ্গে আমি পুরোপুরি ছিলাম। সুতরাং আমি আই এম ভেরি হ্যাপি যে আপনি নতুন করে দেবী চৌধুরানী করছেন, এবং বুম্বা ভবানী পাঠক করছে, শ্রাবন্তীও করছে। বাট আমার একটা প্রশ্ন বলতে পারেন যে আপনি কেন পোশাকটা একটু অন্যরকম বদল করলেন ভবানী পাঠকেরও, যেটা বুম্বাকে অলরেডি স্টানিং দেখাচ্ছে, আর শ্রাবন্তীকেও খুব সুন্দর লাগছে। সেটার কি কোনো কারণ আছে? কারণ দেবী চৌধুরানীতে ঠিক ওই ধরনের পোশাকটা ছিল না, বা বঙ্কিমচন্দ্রের ছিল না, মেবি কোনো রিজন। বাট আপনাকে একটা শুভেচ্ছা রইল যে আপনার ছবি খুব ভালো হোক। আমার খুব আগ্রহ রইল নতুন দেবী চৌধুরানী দেখার জন্যে। সো থ্যাংক ইউ সো মাচ। আমি একটা ছোট্ট প্রশ্ন করলাম এবং শুভেচ্ছা রইল নতুন ছবির জন্য। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা দেখলাম। থ্যাংক ইউ সোনালী দিদি, সো নাইস অফ হার। আমার প্লিজ একটু থ্যাংক ইউ বলে দেবেন সোনালী দিদি। হ্যাঁ, সোনালী দিদি যেটা জানতে চেয়েছেন যে আমি যে দেবী চৌধুরানী করছি, এটা উপন্যাসের থেকেও ইতিহাসের প্রতি অনেক বেশি আধারিত। আচ্ছা, তো এইটা ওই
1770-এর যে প্রেক্ষাপট, ওই যে দশকটা 1770 থেকে 1780, সেই সময়কার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, সেইটার উপরেই মানে মেইনলি ওটা কনসেন্ট্রেশন করা হয়েছে। সেক্ষেত্রে সন্ন্যাসী বিদ্রোহ একটা বিশাল বড় ভূমিকা নিয়েছে। তো এবং রিসার্চ করে, বিকজ ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী এই দুটো কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির রেকর্ডে নাম পাওয়া যায়। আচ্ছা। তো যার ফলে এবং সেই সময় সন্ন্যাসী বিদ্রোহতে কী ধরনের যারা সন্ন্যাসী ছিলেন তারা কী রকম গেট আপ তাদের ছিল সেই হিসেবে, এবং দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী ছিলেন ওরা, তো দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী হলে কী ধরনের গেট আপ হয় সেইগুলো রিসার্চ করে বুম্বাদার গেট আপ হয়েছে। এবং যেহেতু দেবী চৌধুরানীকে ওনাদের দলেই ওরা অন্তর্ভুক্ত করেন, এবং সেই জন্যে দেবী চৌধুরানীরও যদি একটা কোনো মহিলা যদি সেই সময় ওই সম্প্রদায়ে অন্তর্ভুক্ত হন এবং তাদের রেডি করা, তাহলে কীরকম গেট আপ হতে পারে সেইগুলো মাথায় রেখেই কিন্তু শ্রাবন্তীর গেট আপ বা বাকিদের গেট আপগুলো সেটা করা। এবং এখানে কিন্তু উপন্যাসের পরিমাণ অনেকটাই কম, মানে পুরো ছবিটার হয়তো একটা ধরুন 20 থেকে 25% হচ্ছে উপন্যাস, বাকি পুরোটাই কিন্তু ইতিহাস। আচ্ছা। তো এইটা হচ্ছে আমার মানে যে ছবিগুলো আগে হয়েছে তার থেকে এই ছবিটার যে এটাই একটা বিশাল বড় ডিফারেন্স। তার মানে সোনালিদি এটাই হলো ব্যাপার যে এই ইতিহাসের উপর ভিত্তি করা হয়েছে বলেই পোশাকের ধরনটা পাল্টেছে। হ্যাঁ, কারণ যেটা হয়েছিল বঙ্কিমচন্দ্র যখন লিখেছিলেন, বঙ্কিমচন্দ্র লিখেছিলেন 1882, মানে 1882 না 1884 ওই সময়টা উনি লিখেছিলেন। তো উনিও কিন্তু আসল ঘটনা হয়ে যাওয়ার প্রায় 100 বছর পরে ইনি লিখেছিলেন। এবং উনি যখন লিখেছেন, উনিও যে জনশ্রুতি রয়েছে সেইগুলো স্থানীয় জনশ্রুতি, সেইগুলো নিয়ে বেসিক্যালি ঘটনাটা হচ্ছে রংপুরের এবং ওখানে জয়দুর্গা দেবী বলে যিনি জমিদার ছিলেন, তো ওনার লাইফের ওপর লুজলি আধারিত। মানে দেবী চৌধুরানী তো কারোর নাম না, চৌধুরানী মানে মেয়ে জমিদার, মহিলা জমিদার চৌধুরানী, আর আগে মহিষী মহিলাদের দেবী বলে সম্বোধন করা হয়। তো সেই জন্য দেবী চৌধুরানী, ইটস মোর অফ আ টাইটেল। তাহলে সেই জন্য মানে যেটা ভাবা হয় যে রংপুরের ওখানে একজন জমিদার ছিলেন আর ছোট একটা সামন্ত প্রভু ছিলেন, তো জয়দুর্গা দেবী বলে, ওনার লাইফের উপর দেবী চৌধুরানী উপন্যাসটা অনেকটা আধারিত। এবং সেখানে বঙ্কিমচন্দ্র নিজের কল্পনা মিশিয়ে বাকি ক্যারেক্টারগুলো বিস্তারিত করেছিলেন। তো আমারটা যেমন আমি যে সিনেমা দেবী চৌধুরানীটা করছি, এখানে যেমন বঙ্কিমচন্দ্রের ক্যারেক্টার্সগুলো রাখা হয়েছে ওনার কল্পনাটা, তার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেকর্ডের যে ঐতিহাসিক যে ঘটনা সেইগুলো মিলিয়ে একটা কিছু করার প্রচেষ্টা। এই ছবিটাতে গান আছে, দেশাত্মবোধক কিছু গান রয়েছে, কিন্তু সেগুলো সবকটাই ব্যাকগ্রাউন্ডে আমরা ইউজ। তো খুব ভীষণ ফ্যাসিনেটিং একটা গল্প, আর আমরা ছোটবেলা থেকেই জানি, আর সেটা সত্যজিৎ বাবু করতে চেয়েছিলেন সুচিত্রা সেনকে নিয়ে, কিন্তু সেটা তো হয়নি আনফরচুনেটলি। সুচিত্রা সেনের সঙ্গে ওনার একটা কিছু হয়েছিল, ওই টাইম নিয়ে তারপরে দিতে পারেননি, তারপরে একটা ইগো ক্ল্যাশ হয়, তারপর সেটা থেকে তো হয় না। তো সেখানে মানে ব্রজেশ্বরের চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় করার কথা ছিল, কিন্তু তার পরবর্তীকালে যখন দীনেন গুপ্ত করেন, তখন সেই ব্রজেশ্বরের দীনেন গুপ্তর ওই ছবিতে ব্রজেশ্বরের চরিত্রটি করেন রঞ্জিত মল্লিক। হ্যাঁ, সো তখন সৌমিত্র করতে চান না, কিন্তু দীনেন গুপ্ত গিয়ে সত্যজিৎ বাবুর কাছ থেকে, আমি কিছুদিন আগেই সোনালী গুপ্ত জেনেছি পুরো ঘটনাটা। তো তোমার এখানে আমি জাস্ট জানতে চাইছি, শ্রাবন্তী তো করছে তোমার দেবী চৌধুরানী, ভবানী পাঠক বুম্বাদা করছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আর কে করছে, ব্রজেশ্বর করছে কিঞ্জল। আচ্ছা, কিঞ্জল নন্দ। রঙ্গরাজ করছে অর্জুন চক্রবর্তী, নিশি করছে বিবৃতি চ্যাটার্জি, সাগর করছে দর্শনা বণিক, আর হরবল্লভ রায় করছে বেনুদা সব্যসাচী চক্রবর্তী। ও আচ্ছা। তো আমি একটা জিনিস জানতে চাইছি, ধরো এই যে ঋতুপর্ণা প্রসেনজিতের, মানে এটা তো একটা বড় একটা ব্যাপার, ঋতুপর্ণা প্রসেনজিতের জুটি। হ্যাঁ, তো সেটাকে তুমি কাজে লাগালে না কেন? মানে তুমি এটাতে ঋতুপর্ণা প্রসেনজিতের জুটিটাকে কাজে লাগালে, মানে শ্রাবন্তীকে নিলে কেন? মানে ঋতুপর্ণা যদি দেবী চৌধুরানী হতো, এইটা হয়তো 20 বছর আগে হলে ভাবতে পারতাম কোন জুটিটা ভালো কোন জুটিটা খারাপ, সেইটা ভেবে, মানে ওই মার্কেটের কথা ভেবে আমি কাস্টিংটা করি না, বিকজ টালিগঞ্জের বাইরে অনেক বেশি আমার ফোকাস। মানে আমি চাইবো মানে আমার ছবিটা বিশ্বের সবকটা বড় বড় ফেস্টিভ্যালে গিয়ে সেখানে হাততালিটা পাক। অবভিয়াসলি প্রডিউসাররা চাইবেন যে বাংলা থেকে তাদের টাকাটা উঠুক, একটা বড় টাকা তো এখান থেকে ডেফিনেটলি উঠবে,
বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানের থেকেও আমাদের বিদেশের মার্কেটে টাকাটা অনেক বেশি, বিকজ আমরা যে বাজেটে এটাকে অ্যাটেম্প্ট করছি, তা প্রডিউসাররা এটাতে রাজি হয়েছেন করতে, ওনারা ইনভেস্ট করছেন আর যে টাকাটা, সেটা কিন্তু আমাদের এটা ওই প্যান ইন্ডিয়া এবং গ্লোবাল প্ল্যাটফর্মে ছবিটাকে রিলিজ করলে তবেই হবে। সেখানে কিন্তু প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির মাহাত্ম্যটা কিন্তু সেখানে নেই। প্রসেনজিৎ ঋতুপর্ণার মাহাত্ম্যটা কিন্তু বাঙালি অডিয়েন্সের কাছে। তো আমাকে কিন্তু ক্যারেক্টারের চিত্রায়নের প্রতি আমাকে অনেস্ট থাকতে হবে। সেখানে আমার মনে হচ্ছে বুম্বাদা একদম ভবানী পাঠক চরিত্রে ফিট করেন। এই জন্য না আমার তোমার তো প্যান ইন্ডিয়াতে করছে এবং অনেকগুলো ল্যাঙ্গুয়েজে করছে। কটা ল্যাঙ্গুয়েজে? এটা কি প্রত্যেকটাই ডাবড হয়েছে কি ওদের কাউকে দিয়ে? না না এগুলো তো হবে, এখন তো ইন দ্য প্রসেস, আমাদের ইন দ্য প্রসেস চলছে। না তোমার কি ডাব যেগুলো হবে সেগুলো কি ওখানকার আর্টিস্টদের দিয়ে দেয়? ডাব তাই তো হয়। মানে আজকে আমরা যে আরআরআর বা কেজিএফ বা অন্য যেসব ছবিগুলো প্যান ইন্ডিয়া ছবিগুলো যেগুলো নিয়ে বলি, বা রিসেন্টলি যে কালকি বা এগুলো সব কিছু, যারা এইগুলো তো প্রাইমারি একটা ল্যাঙ্গুয়েজেই শুট হয়, তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, বাকিগুলো ডাবড হয়ে সব কটা। তো এখন এটা অনেক বেশি ওপেন হয়ে গেছে, মানে পোস্ট প্যান্ডেমিক। এটা তো ভারতের একটা ইতিহাসের গল্প, একটা ভারতের সংস্কৃতির গল্প, তো তারা তো আমাদের ডেফিনেটলি টার্গেট অডিয়েন্স। অ্যাট দ্য সেম টাইম যারা ভালো ছবি দেখতে চায়, মানে আমি বিদেশি দর্শকদের কথা বলছি, যারা অভারতীয়, তো সেই ধরনের যারা ভালো ছবি দেখতে চান তারাও যাতে এই ধরনের একটা গল্পের প্রতি আকৃষ্ট হন, সেইভাবেই মেকিং। এটা কি ইংরেজিতে হচ্ছে? ইংলিশেও হচ্ছে। আচ্ছা, এই যে রিলিজ হবে এটা কি পুরো প্যান ইন্ডিয়া রিলিজ হবে একসঙ্গে? আমাদের এখন একদম প্রাইমারি ফোকাস হচ্ছে ছবিটা খুব ভালোভাবে শেষ করা। ভালো কাজ করতে গেলে সময় দিতে হয়, তারপর একটা হিউজ ভিএফএক্স আছে, সো বিকজ সেই সময়টাকে রিক্রিয়েট করা হচ্ছে না, তো সেই যার ফলে একটা ভিএফএক্স করতে প্রচুর সময় লাগে। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এখন বাংলা ছবির পাশে দাঁড়ান বা বাংলা ছবির ব্যাপারটা যেটা হয়েছে যে বাংলা ছবিটা চলে না, তারপরে এখন নানা রকম এরা বলছে যে তোমার টেলিভিশনের যারা, তারা এখন কিনতে চাইছে না সত্ত্বগুলো, স্যাটেলাইট রাইট কিনতে চাইছে না। আগে যেমন স্যাটেলাইট রাইট, তারপরে তোমার মিউজিক রাইট সব একসঙ্গে কেনা হতো, এখন কিন্তু মানে যারা টেলিভিশনের যারা কর্ণধার তারা বলছেন যে আগে দেখবো ছবিটা কেমন চলে তারপর কিনবো। সেটাতে তো একটা বিরাট অসুবিধার জায়গা তৈরি হচ্ছে। এটা কেন হচ্ছে? সেটা তো হচ্ছে, তার জন্য আমরাই দায়ী। মানে এরকম বস্তা পচা ছবি দিনের পর দিন দিয়ে মানে কিছু মুষ্টিমেয় যারা প্রডিউসার্স রয়েছেন তারা যেটা করেন, তাদের সঙ্গে চ্যানেলের আগে ডিল হয়ে গেছে যে ধরুন তারা বছরে 20টা ছবি দেবে, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, তার জন্য এত টাকা। তো তারা জানেন যে আমি 20টা ছবি যাই দিই, রাজা গজা খাজা যাই দিই, আমি এত টাকা পাবো, তো যার ফলে কোয়ালিটির দিকে নজরটা দেননি। এবার দিয়ে ওই বস্তা পচা ছবিগুলো চ্যানেল কিনে নিয়েছে, সেগুলো আর টিআরপি উঠছে না, অডিয়েন্সও দেখতে চাইছে না। তো এটা একটা চক্রাকার একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে ঢুকে পড়েছে। তো সেই সাইকেলটা থেকে এটা বেরোতে সময় লাগে, এই প্রসেসটা। তো এই যে গতানুগতিক যে প্রোডিউসার বা যারা ডিরেক্টর, হ্যাঁ, তারা তাদের হাত থেকে কি একটু সরে গেলে মনে হয় তোমার? আমি তো ওই জন্য গতানুগতিক প্রোডিউসারের বাইরে থেকেই প্রোডিউসার নিয়ে, হ্যাঁ মানে যারা মানে হ্যাঁ সেটাই দেখছি, কারণ আমার অভিযাত্রীও তাই ছিল, আমার দেবী চৌধুরীও তাই। আমার দেবী চৌধুরী প্রোডিউসার কে? এটা ইউএসএ বেসড কোম্পানি এডিটেড মোশন পিকচার্স, দুই প্রবাসী বাঙালি, অনিরুদ্ধ দাশগুপ্ত, অপর্ণা দাশগুপ্ত, ওনারা প্রডিউসার, এবং ওর সঙ্গে কো প্রডিউসার হচ্ছে লোক ক্রিয়েটিভসের সৌম্যজিৎ মজুমদার। এটা আবার ইউকে বেসড একটা প্রোডাকশন হাউস। সৌম্য নিজেও একজন পরিচালক এবং নিজেও একজন অভিনেতা। তো যার ফলে আমাদের মানে টিমটা খুবই একটা ক্রিয়েটিভ। ডেফিনেটলি আবার সময় চেঞ্জ হবে, আবার ওনারা মানে আমি যে ধরনের ছবি করতে চাই সেরকম হয়তো ওই একটা ডিরেক্টর আর প্রডিউসারের না সমমনস্কতা হওয়াটা ভীষণ দরকার হয় লঙ্গার রানে। তো এটা একদিন দুদিনের কাজ না, মানে এটা 1 বছর 2 বছর একসঙ্গে সংসার করা টাইপের, ডে ইন ডে আউট। কিন্তু এখন তো ছবি তোমার 12 দিনে 14 দিনে তৈরি হয়ে যায়। ওই এগুলো কয়েকটা জিনিস আছে, আমি যেমন ওইটা পারবো না। মানে আমি একদম আই বিলিভ ইন ওল্ড স্কুল ভালো ছবি, মানে আই বিলিভ ইন মেকিং আ লেগেসি। মানে আমি এমন ছবি করতে চাই যেটা 50 বছর পরেও লোকে মনে রাখবে। এরকম নয় যে আমার যে বছরে 2টো ছবি করতে হবে, আমি 2 বছরে একটা ছবি করবো। কিন্তু আমি যতদূর জানি যে তোমার বাবার জাহাজের ব্যবসা ছিল, তোমরা খুব উচ্চবিত্ত ফ্যামিলির ছেলে, এগুলো তুমি অ্যাফোর্ড করতে পারো, কিন্তু যারা ধরো সাধারণ মধ্যবিত্ত তাদের ওটা করে তারা তাদের জীবিকা যদি ওরকম হয়ে থাকে, মানে এটা ঠিক সেইভাবে বলছি না, তাদের পক্ষে তো ধরো 14 দিনে 15 দিনে করতে হচ্ছে তো তাই না?
কিন্তু তার জন্য তো মার্কেটটা ছোট হয়ে গেছে না, মানে আজকে আমি নিজেও যদি একটা কোনো ছবি প্রডিউস করি, আমি কি চাইবো, মানে আমি তো গৌরীশেন নয়, না। প্রডিউসারও তো গৌরীশেন নন, না যে তারা চাইবে টাকাটা উঠুক। অবভিয়াসলি, মানে একটা বেসিক জায়গাটা, মানে আজকে আমাদের দীর্ঘদিন হয়ে গেছে যে আমাদের কোনো স্টার বা কারোরই কোনো এইরকম সোকল বক্স অফিস ভ্যালু বলে কিছু নেই, তাই না? যে রিটার্নটা এশিওর করার মতো কিছু নেই। আমাদের এখানে ডিস্ট্রিবিউটার আগে ছবি টাকা দিয়ে কিনে নেয় না, তো আমাদের তো এখানে এটাকে কি করে ইন্ডাস্ট্রি বলা হয় তাই তো জানি না। আচ্ছা, কালমৃগা মানে তোমার এই দেবী চৌধুরীর পরের ছবি কি? পরের ছবি কালমৃগা, তো সেটাই প্ল্যান আছে, এটা মার্ডার মিস্ট্রি থ্রিলার, পুরো ওটা স্কটল্যান্ডে শুটিং। আচ্ছা, ওটা কে কে আছে ওটাতে অভিনয়? ওটা ক্রমশ প্রকাশ্য, তো এখনো অবধি যে নামগুলো প্রকাশ হয়েছে তার মধ্যে একটা নামই প্রকাশ হয়েছে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। কি ব্যাপার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, এটাতে পরেরটা তুমি কি সত্যজিৎ রায় সৌমিত্র হয়ে গেল নাকি ও? না না, এর আগে আমি যেমন আমার প্রথম দুটো ছবি মনামোর এবং আগুন পাখি, এই দুটো ছবিতেই ঋতুপর্ণা সেনগুপ্ত ছিলেন। সো আমি চেষ্টা করি যে রিপিট করতে, বিকজ একটা কমফর্ট লেভেল থাকে, তো একসঙ্গে এত বড় একটা কাজ করলাম দেবী চৌধুরানী, তো আমার মনে হয়েছে ও যে পরের ছবিতে যে ক্যারেক্টারটা যেমন স্ক্রিপ্টটা করছিলাম, তো মনে এটাতে কি ও মানে ও কি মানে ডিটেকটিভ? না, সেটা এখন তো এটা তো একটা মার্ডার মিস্ট্রি অ্যান্ড থ্রিলার, তো আমি এখন ও ডিটেকটিভ না প্রোটাগনিস্ট না ও মার্ডারার, এটা যদি বলবি তাহলে তো গল্পটাই হয়ে না, ডিটেকটিভ একজন তো কেউ থাকে, সেটা একজন মেল প্রোটাগনিস্ট, মানে আগাথা ক্রিস্টি, শার্লক হোমস, এবং এটা ব্ল্যাক এন্ড হোয়াইটে হচ্ছে। তো আমার যে ওই 40s and 50s এ ওই হিচককের যে ছবিগুলো হতো, ওই রকম একটা যে ডিটেকটিভ হবে তার চরিত্রটাকে নির্বাচন হয়নি এখনো। একটা প্রাথমিক একটা কথা হয়েছে, কিন্তু যতক্ষণ ওই ডটেড লাইনে সাইন হচ্ছে তো বলা যাচ্ছে না কে সেটা, তো ওই তো ডটেড লাইনে সাইন হতে। সে কি আমাদের কলকাতা ছেলে? বয়স্ক ব্যক্তি, মানে ছেলে বলবো না, বাট বুম্বাদা। না, সেটা বুম্বাদা হতে পারে, অন্য কেউ হতে পারে, সো বাট একজন সুপারস্টার। তো তাহলে আমরা পরবর্তী যে ছবিটা পাবো তোমার, সেটা ব্ল্যাক এন্ড হোয়াইটে পাবো। হ্যাঁ, অভিযাত্রীকেও ব্ল্যাক এন্ড হোয়াইটে ছিল, অভিযাত্রীকেও ব্ল্যাক এন্ড হোয়াইটে ছিল। শ্রাবন্তী কিরকম অভিনেত্রী? শি ইজ ভেরি ইনস্টিংটিভ অ্যাক্টর, মানে আমি দেখেছি, মানে প্রিপারেশনটা নিজের মধ্যেই রাখে, কিন্তু শি ইজ এ ডিরেক্টরস অ্যাক্ট্রেস, যা বলবে সেটা একদম, এবং নিজের যথেষ্ট ইনপুট থাকে, এবং খুবই বুদ্ধিমান অভিনেত্রী, বুদ্ধিমতী। তোমাদের সঙ্গে কতটা বন্ধুত্ব, মানে তোমরা কি ক্লোজ? আমরা যথেষ্ট ভালো বন্ধু, বাট কিন্তু আমরা পার্সোনাল জায়গাতেই। তোমার কি মনে হয় ঋতুপর্ণা যে নাম্বার 1 অ্যাক্ট্রেস এই মুহূর্তে বলা হয় বাংলায় ছিলেন? এর পরের জায়গাটা কি? তারপরে ধরো কোয়েল ছিলেন। হ্যাঁ, কোয়েল একটা সময় অনেকগুলো কমার্শিয়াল ছবির, কারেক্ট। হ্যাঁ, তো এখন কি মনে হয় যে আমার এই মুহূর্তে মনে হয় 3 জন রয়েছে, মানে আমরা যদি ওই সেই হিসেবে বলি যে কমার্শিয়াল অ্যাসপেক্টসে, তো এই মুহূর্তে মনে হয় 3 জন আছে, শ্রাবন্তী, শুভশ্রী আর মিমি। হ্যাঁ, কারণ মিমি তো এই ছবিটা এলো তুফান। হ্যাঁ। আচ্ছা, এই যে বাংলাদেশ থেকে পরিমণি আসছে, হ্যাঁ, এদেরকে নিয়ে কাজ করার তোমার কিরকম আমাদের এখানে যথেষ্ট ট্যালেন্টেড আছে, আমাদের অন্য দেশের কেন সাহায্য নিতে হবে? আমি সবসময় আমাদের যারা এখানকার টালিগঞ্জ ইন্ডাস্ট্রির যারা শক্তিমান অভিনেতা রয়েছে তাদের নিয়ে কাজ করতে আমি সবসময় প্রেফার করবো বেশি। আর আমার একটা কথা বলি, যে এই যে ধরো জিৎ, দেব, আর এই যে ছেলেটি এলো, মানে অঙ্কুশ, তারপরে এই যে বাংলাদেশের যে মিমির সঙ্গে কাজ করছে, বাংলাদেশের সঙ্গে আমি রিয়েলি নট ইন্টারেস্টেড। কেন? আমার শিল্পী তো শিল্পী, আমি তো বললাম, মানে সবারই তো একটা প্রায়োরিটি থাকে, মানে প্রথম কথা হচ্ছে আমাদের ছবি বাংলাদেশে রিলিজ হতে দেয় না, তাই নাকি? হ্যাঁ, তো এখন ওদের একটা কিছু, ওদের একটা প্রবলেম। এই দেবী চৌধুরানী বাংলাদেশে, আমাদের চেষ্টা হচ্ছে, আমাদের অভিযাত্রী যেমন করতে পারিনি, ডেফিনেটলি দেবী চৌধুরানী যেহেতু এটা রংপুরের প্রেক্ষাপটে, এবং মানে যেটা এখন বাংলাদেশে, বাট আগে আমাদের অবিভক্ত বাংলার মধ্যেই ছিল, সেখানকার গল্প, তো আমরা ডেফিনেটলি চাইবো বাংলাদেশে রিলিজ হওয়া। তো আগেই ব্যাপারগুলো হোক, মানে জানেন তো, মানে সবকিছু গিভ এন্ড টেকটা ইকুয়াল না হলে না, তখন মানে বাংলাদেশের ছবি এখানে রিলিজ করছে, কিন্তু এখানকার ছবি বাংলাদেশে রিলিজ করছে। হ্যাঁ, মানে আমার ওই জন্য এখানকার লোকদের বাংলাদেশি ছবি নিয়ে বা বাংলাদেশি অ্যাক্ট্রেসদের নিয়ে অত আধিক্যতাটা আমার ভালো লাগে না। আচ্ছা, তোমার সবচেয়ে প্রিয় বাংলা ছবি কোনটা? অনেকগুলো আছে, এবং ঘটনাচক্রের সবকটাই সত্যি যায়। বলো। গোপী গাইন বাঘা বাইন, তারপর হচ্ছে হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ, অপু ট্রিলজি, নায়ক, চারুলতা, এগুলো। আচ্ছা, মৃণাল সেন
মৃণাল সেনের ছবি আমার মানে ভীষণ আমার একটু পলিটিক্যাল লাগে, বা আমি একটু ক্লাসিক্যাল ফিল্ম মেকিং এ বিশ্বাস করি তো। উনি ভীষণ থেকে আমি হয়তো ঋত্বিক ঘটকের মেঘে ডাকা তারা আমার কাছে অনেক প্রিয়। So, Passionate, হ্যাঁ, actually, হ্যাঁ। তুমি একটা ইন্টারভিউতে বলেছিলে যে যে ছবিতে মানে অন্তরের ছোঁয়া নেই সেই ছবিটা খুব একটা দাঁড়ায় না। হ্যাঁ, মানে ওইটাই তো বটম Basic. লাইন, মানে মানে আমার হৃদয়ের টাচটা তো যদি আমি অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারি তবেই সেটা একটা সফল তোমার ছবি। কথার মধ্যে একবারও তপন সিনহা এলো না কিন্তু। হ্যাঁ, তখন সিনহা ওনার ছবি দেখতে ভালো লাগে, বাট মানে বললাম যে আমি যে ধরনের ছবি করতে চাও। চাই তো সেই কারণে সেখানে তোমার প্রোটাগনিস্ট লাগবে, তোমার মানে কন্টেন্ট তো একটা থাকবে, কিন্তু সেখানে তোমার একটা তপন বাবু মানে মানে অসংখ্য ছবি রয়েছে, মানে আমার অন্যতম প্রিয় ছবি হচ্ছে ওনার বিচারক। না 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 দেখেছেন জিন্দের বন্ধু। জিন্দের মধ্যে, জিন্দের হ্যাঁ হ্যাঁ। So, কিন্তু গল্প হলেও সত্যি ভালো, ডেফিনেটলি ভালো, কিন্তু আমার একটু ওই আমি বললাম না আমার একটু ক্লাসিক্যাল মডেলে লার্জ স্কেপ লার্জ ভিজুয়াল ক্যানভাস, মানে যার জন্য আমি হলিউডের ছবি বা ইউরোপিয়ান ছবি অনেক বেশি আমি দেখি, মানে ইন্ডিয়ান ছবির থেকে। ইন্ডিয়ান ছবি ডেফিনেটলি দেখি, কিন্তু সেইগুলো ভালো লাগা আর দেখার মধ্যে, বিকজ আমাদের ছবি দেখতে হবে, ছবি না দেখলে ছবি তৈরি করা শিল্প না, তো সেটা তো নিরন্তর একটা দেখে যাওয়া শেখা সেটা তো রয়েছে। সো কিন্তু আমার নিজের ভালো লাগার জায়গাটা হচ্ছে স্টিভেন স্পিলবার্গের ছবি দেখা, মার্টিন স্কোরসেসির ছবি দেখা, হ্যাঁ, বা রিডলি স্কটের ছবি দেখা। আমি পুরোনো ক্লাসিক্সগুলো তো বাদই দিলাম, হিচকক থেকে শুরু করে সব কিছু, মানে হিচককের রেবেকা আমার একটা অন্যতম প্রিয় মুভি। সো অ্যাকচুয়ালি রেবেকা বা ওই ধরনের অ্যাটমসফিয়ারটা আমি কাল মেঘাতে ক্রিয়েট করতে চাই, তো লেটস সি দেখা যাক। আচ্ছা, বলিউডের ছবি মানে হিন্দি ফিল্ম, বলিউডটা লোকে বলে কিন্তু বলতে হলো, তো হিন্দি ফিল্মে তোমার প্রিয় নায়ক নায়িকাকে? সিম্পল ক্লাস 1 এর প্রশ্ন। হ্যাঁ, মানে কিন্তু এবার হিন্দি ছবিতে কিছু কিছু ক্ষেত্রে যেমন মিস্টার বচ্চন অসাধারণ। কালকি দেখেছো? না, এখনো দেখা হয়নি। মানে আমার কাছে কালকির থেকে ওনাকে ব্ল্যাকে অমিতাভ বচ্চনকে আমি অনেক বেশি মনে রাখবো। হ্যাঁ, তো এবার কিছু কিছু ক্ষেত্রে নাসিরজি অসাধারণ, তো সেই রকম। তো আমার শাহরুখ নট রিয়েলি, তিনজন খানি নয়। তাই? হ্যাঁ, এই দেবী চৌধুরানী কি শীতকালে রিলিজ করছে? আমি আগে ছবিটা শেষ করি, মানে এটা শেষ না করা অবধি না টাইমটা বলা যাবে না, মানে ওই রিলিজ ডেট ঠিক করে ছবি তৈরি করাতে আমি বিশ্বাস না, কারণ এটা যদি মনে হয় আমার 4 মাস নেক্সট লাগবে তো 4 মাস লাগবে, যদি মনে হয় 6 মাস লাগবে 6 মাস লাগবে, কিন্তু আমার যদি রিলিজ ডেটটা ফিক্স করে দিই তাহলে আমার উপর একটা এক্সট্রা প্রেশার পড়ে যাবে। তখন আমি যদি ওই একটা মাইনিউট একটা যদি আমার কোনো কারেকশনস দরকার পড়ে, না না ওটা ঠিক আছে বার করে দাও, ওইভাবে করে দাও, সেটা মিউজিকের ক্ষেত্রেই হোক ভিএফএক্স এর ক্ষেত্রেই হোক, আমি সেই প্রেশারটা নিতে চাই। আচ্ছা, আবার একটা অন্য প্রসঙ্গে যাই। হ্যাঁ, তো বউবাজারে কোথায় তোমাদের বাড়ি? বউবাজারে আমাদের কি বলবো, মানে প্রপার বউবাজার, মানে আমাদের হচ্ছে ভীমনাগ আমাদের নেবার। হ্যাঁ হ্যাঁ। তো মানে বউবাজার বাজার যেখানে, মানে ইন্ডিয়ান এয়ারলাইন্স যেখানে অফিসটা, হেড অফিস, যোগাযোগ ভবন ওরই পাশে। আচ্ছা, তুমি বলছিলে সন্তোষ মিত্র, তোমার এইগুলো একটু বলো। তোমার এই অ্যানসেস্টরদের এই তোমার মানে এই যে তোমার পারিবারিক যে ব্যাকগ্রাউন্ডটা একটু বলো। এই পারিবারিক ব্যাকগ্রাউন্ড বলতে গেলে মানে সন্তোষ মিত্র এবং শ্রীশচন্দ্র মিত্র আমার বড়দাদু হন, মানে সন্তোষ, যার নামে সন্তোষ মিত্র স্কয়ার। হ্যাঁ, আমার নিজের বড়দাদু। আচ্ছা, তো মানে বাবার জেঠু। আচ্ছা। শ্রীশচন্দ্র মিত্র হচ্ছেন যিনি বাঘা যতীনের জন্য রডা কোম্পানি থেকে অস্ত্র লুট করেছিলেন, মাউজার পিস্তল, এবং সেগুলো আমাদের বাড়িতেই রাখা ছিল। আচ্ছা। তো ইনফ্যাক্ট আমার ছোটবেলায় যখন বড় হয়েছি, আমাদের একতলাতে, আমার 3 তলা বাড়ি ওখানে, সো আমাদের একতলাতে একটা ঘর ছিল কোণে, সেই ঘরটার নাম ছিল বোমা ঘর। আচ্ছা। তো আমরা যখন থাকতাম ওখানে, তখন বাড়ির যারা পরিচারক কাজের লোক তারা ওই ঘরটাতে থাকতো। তো কিন্তু ওই ঘরটার ইতিহাস, বোমা ঘর নামটাই হয়েছে যে যখন স্বাধীনতার সময়, হ্যাঁ, ওইখানে সব ঘরের ভেতরে মানে মাটির নিচে ওই পিস্তল, বোমা টোমা এইসব রাখা থাকতো। তো প্রথমে আমাদের বাড়িতে ওই মাউজার পিস্তলগুলো রাখা ছিল, তারপর সেখান থেকে নিয়ে মলঙ্গা পার্ক বলে আমাদের পাশেই মলঙ্গা লেন, খুব নাম করা অনুশীলন সমিতি, হ্যাঁ। তো মানে গোপাল মুখোপাধ্যায় ছিলেন, মানে যাকে সবাই গোপাল পাঁঠা বলে চেনেন, বাট গোপাল দাদু। তো গোপাল দাদু আর আমার দাদু খুব বন্ধু ছিলেন, মানে আমি এই পরিবেশে, আমি ছোটবেলায় দেখেছি গোপাল দাদু আমাকে গাল টিপে আদর করতেন, চকলেট দিতেন। সো আমি এই পরিবেশে বড় হয়েছি। তো যেটা বলছিলাম, তো মলঙ্গা পার্কে
আমাদের গোপাল বাড়ি থেকে পাঠার তো নিয়ে একটা গিয়ে বিরাট বড় ভূমিকা রয়েছে স্বাধীনতা। একদমই ক্যালকাটা কিলিং হ্যাঁ। মানে ওনার জন্যে আজকে কলকাতাটা পূর্ব হ্যাঁ। পাকিস্তানে ঢুকে যায়নি। ঠিকই। তো ডাইরেক্ট অ্যাকশন দিতে তো যখন তোমার হয়েছিল, এটা নিয়ে কোনো ছবি করার একটা ইচ্ছে আছে? ডেফিনেটলি ইচ্ছে আছে, বিকজ এগুলো মানে ওনাদের আমি নিজের চোখে দেখেছি, নিজের সান্নিধ্য পেয়েছি আমি ওনাদের, তো অনেক গল্পও শুনেছি। তুমি খুব লাকি এই না ওয়ে। টাচউড পরিবেশে বড় হয়েছি এবং মলঙ্গা পার্কে গিয়েও সেই এগুলো রাখা ছিল। মলঙ্গা পার্কটা আমাদের বাড়ির পাশেই, তো যেখানে ওইখানে গিয়ে সেই মাউজার পিস্তলগুলো লুকিয়ে রাখা ছিল এবং সেখান থেকে বাঘা যতীনকে মাউজার পিস্তলগুলো পাঠানো হয় এবং বুড়িব আলমের তীরে তিনি ওই অস্ত্রগুলো নিয়ে লড়াই করে শহীদ হন। আর সন্তোষ মিত্র তো ছিলেন নেতাজির কম্প্যাট্রিয়ট এবং হিজলি জেলেতে ওনাকে ব্রিটিশ পুলিশ গুলি করে হত্যা করে। একটা বড় হ্যাঁ, বুঝতে পারলাম। তা একটা বড় তোমার পারিবারিক একটা বড় প্রেক্ষাপট রয়েছে, সেই দিক থেকে দেখতে গেলে তুমি যে এই যে সাহিত্য নিয়ে কাজ করছো, আমাদের বাড়িতে প্রচুরবার ব্রিটিশ পুলিশ রেড করেছে। আচ্ছা, এই মুহূর্তে কৌশিক আর সৃজিত, শিবপ্রসাদ, এদের মধ্যে তোমার মানে মোটামুটি এই তিনজনের কথাই আমি বলছি, যে এর মধ্যে তোমার কার ছবি তোমার কাছাকাছি মনের মধ্যে লাগে? মাউন্টিং ওয়াইজ সৃজিত, ডিরেকশন ওয়াইজ কৌশিক দা, আর কমার্শিয়ালি শিবু। আমি চেষ্টা করছি বাংলা ছবির বাজারটাকে বাড়াতে, যেটা হয়তো আমাদের পূর্বসূরীরা অতটা হয়তো লক্ষ্য দেননি বা হয়তো কোনো ঘটনাচক্রে হয়তো পারেননি। তো আমাদের এখানে কিন্তু ভালো ডিরেক্টর বা ভালো কন্টেন্টের অভাব নেই, হয়তো প্রডিউসাররাও করতে চান, কিন্তু প্রবলেম হয়ে গেছে বাজেটটা। তুমি প্রথম ছবিটাই করলে শেষের কবিতার উপর ভিত্তি করে, হ্যাঁ, মানে তার মানে তুমি 7 নম্বর ছবি অভিযাত্রীকে তুমি জাতীয় পুরস্কার পেলে। আচ্ছা, এই জাতীয় পুরস্কার নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে, একটা কটু বিতর্ক আছে। হ্যাঁ, যেমন মানে নাম করেই বলছি, অনিক দত্ত সেই সময় বলেছিলেন যে আপনি মানে বলেছিলেন যে তো আপনি বলছি তুমি মধুর ভান্ডারকরের সঙ্গে যেহেতু সম্পৃক্ত, এবং মধুর ভান্ডারকর যেহেতু পলিটিক্যালি মানে বিজেপির সঙ্গে সম্পৃক্ত, সেই জন্য তুমি নাকি জাতীয় পুরস্কার পেয়েছো। তো এটাতে তুমি কি বলবে? সেই সময় তো অনেকদের সঙ্গে অনেক মানে সোশ্যাল মিডিয়াতে এমনি অনেক বাকবিতণ্ডা হয়েছিল। হ্যাঁ, অ্যান্ড তারপর অনেকদের সঙ্গে দেখা হয়েছিল, অনেকটা আমাকে জড়িয়ে ধরেছেন, আমি অনেকটাকে জড়িয়ে ধরেছি। হ্যাঁ, মানে এগুলো আমার মনে হয় ওই অনেকদের তো একটু ওই মাঝে মাঝে আবেগবশত হয়ে অনেক কিছু বলে ফেলেন। সেটাই সিনিয়র লোক কি বলবো, তো কিন্তু তোমার কলাকুশলীরা তারপরে অনেকদের সঙ্গে কাজ করেছে, সেটা তুমি বলেছিলে। তো করুক না, মানে আমারই মানে অভিযাত্রিক দেখেই আমার এন্টার টেকনিক্যাল টিমটা অপরাজিততে নেওয়া হয়েছিল। মানে অপরাজিত যারা টেকনিক্যাল টিমে কাজ করেছে, আমার সিনেমাটোগ্রাফার, আমার ভিএফএক্স ডিজাইনার, আমার সাউন্ড ডিজাইনার, পুরোটাই তো অভিযাত্রিক দেখে ইটস ডাইরেক্টলি রিলেটেড। হ্যাঁ। বিয়ে থা করার কি ইচ্ছে? আপাতত কোনো ইচ্ছে নেই, মানে আই এম ম্যারিড টু ফিল্মস। সিনেমাটাই আমার ধ্যান জ্ঞান স্বপ্ন, সবকিছু ভালো ছবি করতে। তোমার তো তোমার একটা তো বিবাহিত জীবন ছিল। হ্যাঁ, আমাদের 3.5 বছর। 3.5 বছর সম্ভবত, মানে ঋতুপর্ণার কেউ হয়, কাজিন হয়। আচ্ছা, তো সেটা ভেঙে গেল কেন জিজ্ঞেস করবো না, কিন্তু এখনো কি তার সঙ্গে যোগাযোগ আছে? না, যোগাযোগ নেই। আচ্ছা, তো মোটামুটি আমাদের গল্পটা শেষের দিকে চলে এসছে। তোমার সঙ্গে র্যাপিড ফায়ার করে কোনো লাভ নেই, আমি জানি। কেন? কারণ তুমি এটাও ভালো ওটাও ভালো বলবে। তো তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, এই যে ধরো তুমি বললে মিমি, শ্রাবন্তী এবং শুভশ্রীর কথা, এদের যা বয়স, তারপরের তো একটা জেনারেশন তৈরি হওয়া উচিত। হ্যাঁ, সেই জেনারেশনে তোমার হিরো বা মানে নায়ক নায়িকা অভিনেতা হিরো হিরোইন কাদের তুমি মানে তোমার মনে হচ্ছে যে এদের হতে পারে? কয়েকজনের নাম যদি বলো। অর্জুন যেমন আমার খুব ফেভারিট, মানে সব্যসাচী তার ছেলে অর্জুন চক্রবর্তী আমার অভিযাত্রীকে অপু হয়েছে। অর্জুন প্রচন্ড আন্ডাররেটেড একজন একটা, মানে ওর যেটা প্রাপ্য ওর আরো অনেক বেশি প্রাপ্য। তো অর্জুন আমার ডেফিনেটলি মনে হয়, কারণ এই রাজনীতি সিরিজে দেখলাম ভীষণ ভালো করেছে, খুব ভালো অভিনয় করে আর খুব খেটে করে এবং মানে খুব থিঙ্কিং অভিনেতা। আচ্ছা, তাহলে অর্জুন একজন হলো। আর হ্যাঁ, আর অভিনেতাদের মধ্যে তো মানে টেলিভিশনে কিন্তু অনেকেই করছে।
হ্যাঁ মানে দুর্ভাগ্যক্রমে আমার টেলিভিশনটা দেখা হয় না। হ্যাঁ। বিক্রম ভালো কিন্তু বিক্রম ইজ মোর অফ একটু কমার্শিয়াল টাইপ, হ্যাঁ, হ্যাঁ, একটু মেইন স্ট্রিম টাইপ হ্যাঁ, ওর অভিনয়ের ধরনটা, বা ও নিজেকে ওইভাবে প্রজেক্ট করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার নতুনদের নিয়ে মানে ধরো বিক্রম আর সোলাঙ্কি এরা তো একদম নতুন ধরনের। হ্যাঁ, এই মেয়েদের মধ্যে তুমি কাকে কাকে বলবে? অনেকেই আছে, স্বস্তিকা দত্ত খুব ভালো অভিনয় করে, হ্যাঁ ঈশা খুব ভালো অভিনয় হ্যাঁ করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপর হচ্ছে দেখতে খুব সুন্দর, কিন্তু অভিনয় আরো ওকে পলিশ করতে হবে, সেটা হচ্ছে সুস্মিতা। আচ্ছা স্ক্রিন প্রেজেন্স খুব ভালো সুস্মিতা চ্যাটার্জি, আচ্ছা কিন্তু অভিনয়টা আরো ওকে পলিশ করতে হবে। বাট একটা স্ক্রিন প্রেজেন্স ভীষণ ম্যাটার করে আচ্ছা। একটা হিরোইন হতে হ্যাঁ, গেলে definitely, বা হিরো হ্যাঁ, হতে গেলে, তো সেইটা আছে ডেফিনেটলি সুস্মিতার আছে। একটা কথা ঠিক, বাংলা ছবিতে কিন্তু মানে ইয়াং নায়ক নায়িকা উঠছে না। তোমাদের মতো নতুন যদি তারা যদি নতুনদের না নিয়ে কাজ করে তাহলে কারা করবে? না সেটা তো ডিপেন্ড করে কি ধরনের আমি কাজ করছি তার উপর, তাই না? সেটা গল্প অনুযায়ী ক্যারেক্টার ডিমান্ড করে। তো আজকে যদি আমি ওই এজ গ্রুপের একটা কাউকে নিয়ে কাজ করি, আমার এই ছবিতেই ওই এজ গ্রুপটা ডিমান্ড করেছিল, সেই জন্য নিয়েছি। তোমার পরের ছবিতেও তো শ্রাবন্তী। হ্যাঁ, কিন্তু পরের ছবিতে আমার 7-8টা মেইন ক্যারেক্টার আছে, যেমন মানে সেই ক্যারেক্টারস গুলো রয়েছে, আচ্ছা। কিন্তু সেটা ডিফারেন্ট এজ গ্রুপের আছে। আচ্ছা তো তার মধ্যে দরকার পড়লে ডেফিনেটলি আমি নতুন এসে, কিন্তু আমার এই ছবিতে তো যেমন অর্জুন রথ রয়েছে, তাই না? মানে শুধু তো বুম্বাদা শ্রাবন্তী নয়, অর্জুন আছে, বিবৃতি আছে, দর্শনা আছে। বিবৃতি দর্শনার নতুন জেনারেশনের মধ্যে খুব ভালো কাজ করছে। তো হ্যাঁ, যেহেতু আমি আমার নিজের ছবি বাদ দিয়ে অন্যদের কথা চিন্তা করছিলাম, সেই জন্য সেই সময় আমার মনে আসে ডেফিনেটলি মানে বিবৃতি দর্শনা রয়েছে। কিঞ্জল খুব পাওয়ারফুল অভিনেতা, কারণ কিঞ্জল যে নিজেকে ভাঙতে পারে সেটার প্রথম ছবিতেই বোঝা গেছিল হীরালালে। কারণ দেখো যিশু, অনির্বাণ, আবি, পরম এরা কিন্তু প্রায় অনেকটা সময় ধরে এখন ওরা সিনিয়র, এবার ওদের জায়গাটা তো একটা দল আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দলটা তো আসবে। হ্যাঁ, যেমন তুমি এই মুহূর্তে ইয়াং পরিচালকদের মধ্যে একজন, আরো অবশ্য অনেকেই আছে যারা ধরো টেলিভিশনে ইয়ে কাজ করছে, টেলিভিশনে আমাদের ছবি তো অনেক তথাগত করছে, পারিয়া করলো, তথাগত আছে, ইন্দ্রাশিস আছে, হ্যাঁ, অর্জুন দত্ত আছে, হ্যাঁ, আরো অনেকে, মানে এখন ভালো ভালো প্রচুর ডিরেক্টর এসে গেছে। দেবালয় আছে, দেবালয় খুব ভালো কাজ করে, দেবালয় আছে। তার মানে আমাদের ইন্ডাস্ট্রি যে ফাঁকা যাচ্ছে তা নয়, নতুন পরিচালক এসে গেছে, আমাদের ক্রিয়েটিভ ফিল্ডে ফাঁকা যাওয়ার নিয়ে, মানে আমরা তো এখন ডিরেক্টর বা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের প্রতি বেশি নজরটা দিই বলে সেই জন্য বলছি। আমাদের টেকনিশিয়ান অসাধারণ নতুন ছেলেগুলোরা এসেছে, সিনেমাটোগ্রাফার্স, সাউন্ড ডিজাইনার, মিউজিক ডিরেক্টর, মানে ডিজিটালি খুব ইকুইপড। হ্যাঁ, সবাই মিলে চেষ্টা করতে হবে, দেখা যাক কিছু, মানে সবকিছু হয়, মানে একটা তো সাইকেল হিসেবে চলে, মানে যেটা কোন সময় একটা বাংলা ইন্ডাস্ট্রি একটা প্রচন্ড একটা ভালো জায়গাতে ছিল, তারপর একটা অবক্ষয় দেখা গেছে, আবার একটা ভালো জায়গাতে আসবে, সাইকেলটা তো চলতেই থাকে। খুব দুর্ভাগ্যের বিষয় যে এটা অজয়কর বা অসিত সেনের মতো ডিরেক্টরও আমাদের ইন্ডাস্ট্রিতে খুব অভাব। ভালো কথা, তুমি অসিত সেনের সঙ্গে নাকি? হ্যাঁ, অসিত বাবু আমার টিচার ছিলেন, ওনার কাছে আমার ডিরেকশন শেখা। মানে যিনি দ্বীপ জেলে যাই, উত্তর ফাল্গুনি, সাফার। তো তুমি ওর থেকে কিছু শোনোনি সুচিত্রা সেন সম্পর্কে কোনো ঘটনা? কি শুনেছি একটু? মানে সেগুলো আমার মানে যেটা বিশ্বাস করে একজন উনি আমার, না যেটুকু বলা যায় সেটুকুই বলো। মানে সেরকম ওই যে মানে সেগুলো শেয়ার করার মতো না, যেগুলো সবাই জানে সেগুলো পাবলিকলি শেয়ার করা, বা যেগুলো ইন্টারনাল সেগুলো ইন্টারনালি থাকে। সেগুলো অনেক গল্প শুনেছি, আমি স্যারের খুবই প্রিয় পাত্র ছিলাম। তো মানে এই দ্বীপ জেলে যাওয়ার কোনো ঘটনা বা ধরো সেইগুলো তো অনেক আছে, যেমন টেকনিক্যাল জিনিস যখন উনি শেখাতেন, যে মানে সুচিত্রা সেন, আমি উত্তর ফাল্গুনেরই যেমন একটা শর্ট আছে যেখানে সুচিত্রা সেন যখন প্রথম নিজের বাবার পরিচয় জানতে পারে, হ্যাঁ, তো সেইখানে একটা শর্ট ছিল, সুচিত্রা সেন একটা বিশাল বড় একটা বুক ক্যাবিনেট, সেখানে পর ওইসব উকিলের লয়ের বইগুলো সব রাখা। এটা বিকাশ রায়ের সঙ্গে সিঙ্ক ছিল, তো বিকাশ রায়ের চেম্বারের ঘটনাটা। তো ওখানে একটা ছিল লো অ্যাঙ্গেল একটা শট ছিল, তো যেটা ওই করে ওই বইয়ের আলমারিতে সুচিত্রা সেন একটা ওই নিজেকে ফ্যাশন দেবে, জিনিসটা পড়ে না গিয়ে, মানে যখন নিজের বাবার পরিচয়টা জানতে পারেন, মানে অবাক হয়ে পিছন দিকে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সরি, বাবার পরিচয় বলছি, মায়ের পরিচয় যখন জানতে পারেন যে ওই বাইজি হচ্ছে ওর মা। তো এইটা যখন বিকাশ রায় যখন বলেন, তো উনি করে ফ্যাশন, তো ওই শটটা যখন আমাদের অ্যানালিসিস করা হচ্ছে,
তো ওইটা করার জন্য যে লো অ্যাঙ্গেলে, যে তখন আগের দিনে তো বড় ক্যামেরা ছিল, তখন তো এরকম হ্যান্ডেল ছোট না, ছোট না। ক্যামেরা হতো না, তো বড় মিচেল ক্যামেরা, বড় অ্যারিফ্লেক্স ক্যামেরা, তো ওটা মাটি থেকে একটা মিনিমাম হাইট হয়। তো ওই হাইটে গেলে যে অ্যাঙ্গেলটা হচ্ছিল, তো সেইটার জন্য অসিতবাবু যে ফ্রেমটা চাইছিলেন সেই ফ্রেমটা হচ্ছিল। তো তার জন্য একদিন শুটিং বন্ধ রেখে পুরো এন্টার ওই দিকের দেয়ালটা পুরো প্ল্যাটফর্ম করে তোলা, করে তারপর হেলানটা দেয়। হ্যাঁ, দিয়ে প্ল্যাটফর্ম করে পুরো জিনিসটা তুলিয়ে তারপর ওই ক্যামেরাটা বসিয়ে উনি ওই ফ্রেমটা পান। তো এইরকম অনেক কিছু আছে। বা তারপর এই রাত তোমার আমার গানেতে একটা ইন্টারলিউড পোর্শনে, তো যেখানে ইন্টারলিউড না প্রিলিউডে কোথাও একটা, যেখানে ওই সিসটা শেষ হবে, হুইসেলটা, সেখানে ওই হুইসেলের পর একটা স্ট্রিং লাইন যাবে, তারপর গিয়ে পর্দাটা হাওয়ায় উঠছিল, পর্দাটা গিয়ে এক জায়গায় থামবে, পর্দাটা ওই ওই যখন ডাউন প্রোগ্রেশন হবে মিউজিকটা, সেই সময় ডাউন প্রোগ্রেশনের সময় পর্দাটা এসে দরজার কাছে ওই মানে রেস্ট করবে, তারপর সিচুয়েশন ইন করবে। আচ্ছা, তো ওইটা বোধহয় 18টা না 19টা টেক হয়েছিল, মানে কিছুতেই ওই মিউজিকের মিলছে না। সামনে পর্দাটা এসে নামছিল না। সো নাইস। তো এটা ওই এই রাত তোমার আমার গানেতে এটা। আচ্ছা। এইরকম অসংখ্য আমি জানি। দ্বীপ জেলে যায় শেষ দৃশ্যটা মানে অসাধারণ অসাধারণ। তো এইরকম অনেক কিছু। উনি আমাকে যেমন এক্সারসাইজ দিতেন যে একটা কোনো সিন দিয়ে এটাকে করে নিয়ে আয়, এটাকে তুই শর্ট ডিভিশন করে এনে দেখা। তো যেটা হতো ছোটবেলা থেকে তো ভীষণই হলিউডের ছবি দেখে বড় হয়েছি, তো আমি সেই রকম সব শর্ট ডিভিশন করে নিয়ে, তো উনি আমাকে প্রচন্ড বকতেন, মানে স্নেহ করে বকতেন যে তুমি টালিগঞ্জে ছবি করবে, হলিউডে নয়, সেইটা ভেবে শর্ট ডিভিশন করো। তোমার অফিসের সাথে যোগাযোগটা কি করে হলো? এটা আমি একটা ইনস্টিটিউটে পড়াতাম, তো পড়তাম তো ডিরেকশন নিয়ে, তো সেখানে উনি পড়াতেন, তো সেই সূত্র ধরে আমার আলাপ। তারপর আমার সঙ্গে খুবই আমি আলাদা করে ওনার সঙ্গে, মানে তার মধ্যে ডিরেকশন সম্পর্কে হ্যাঁ মানে ওই আর কি। মুনমুনের সঙ্গে তোমার যোগাযোগ আছে না? হ্যাঁ হ্যাঁ, মুনমুন্দির সঙ্গে যথেষ্ট ভালো যোগাযোগ, রাইমা খুবই পরিচিত। তো খুবই কি সম্পৃক্ত, আমার আশা এবং করছি কিছুদিন আগেই তো মুনমুন্দি আর রাইমার সঙ্গে দেখা হয়েছিল, আমি বললাম আসতে হবে প্রিমিয়ারে কিন্তু তোমাদের। হ্যাঁ হ্যাঁ আসলে বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ওর কাছ থেকে ভবিষ্যতে খুব ভালো ভালো ছবি আশা করছি। নতুন একজন তরুণ একজন পরিচালক আমাদের বাংলাতে অনেকদিনই আছেন, কিন্তু এখন মানে তার যাকে বলে সূর্যোদয়টা হচ্ছে আর। তো আশা করছি এর পরবর্তীকালে আমরা দেবী চৌধুরীকে খুব ভালো করে দেখব এবং তার পরবর্তী ছবিগুলো ভালো করে দেখব এবং আরো ভালো ভালো ছবি পাবো, এই আশা রাখি। থ্যাংক ইউ। এখানে শেষ করি। থ্যাংক ইউ। নমস্কার, আমি শুভ্রজিৎ মিত্র, বর্ষিয়ান সাংবাদিক নিবেদিতা দের অনলাইন চ্যানেল নিবেদিতা অনলাইনে আমার মতো আরও অনেক সেলিব্রিটিরা আসবেন, তাদের গল্প বলবেন, আপনারা অনেক অজানা গল্পের কথা জানতে পারবেন। সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা আমার অনেক নতুন নতুন খবর পাওয়ার জন্য।